প্রিয় শিক্ষার্থীরা, অসংখ্য ধন্যবাদ। তোমরা এতক্ষণ অনেক ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য। আসলে ক্লাসগুলা রেডি করার জন্য অনেক সময় প্রয়োজন। আমি আসলে কন্টেন্ট রেডি করতেছি। তারপর প্রোগ্রামিং ক্লাস, তো প্রোগ্রামিং ক্লাসে কন্টেন্ট রেডি করতে একটু সময় লাগে। তারপর ভিডিও করে, তারপর এটাকে এডিটিং করে, তারপরে দিতে হয়। তো তোমরা ধৈর্য ধরার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো আমাদের গত ক্লাসের আমাদের টপিক ছিল যে প্রোগ্রামিংয়ের অ্যালগরিদম কিভাবে তৈরি করতে হয়। আশা করি তোমরা, আমি যে অ্যালগরিদমের যে নিয়মটা দেখিয়ে দিয়েছিলাম বা অ্যালগরিদম কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম, সেটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। এবং আমি যে সিরিজের মধ্যে যে অ্যালগরিদম করার কথা বলেছিলাম, এটা তোমরা আশা করি তোমরা মানে বুঝে গেছো। কারণ আমি বলেছিলাম যদি না বুঝো তাহলে তোমরা আমাদের পার্সোনালি একটু নক করার জন্য। তোমরা কেউই নক করো নাই, এর মানে তোমরা অবশ্যই বুঝে গেছো, অথবা তোমরা ক্লাসই করো নাই। ঠিক আছে? তো তোমরা যারা ক্লাস করো নাই তাদের জন্য তো সমবেদনা। তোমরা তো আর কিছু করার নাই আমার, কারণ আমি কলেজ যেহেতু বন্ধ তোমাদের, আমরা ভিডিও ক্লাসে নিতেছি বা আমরা অনলাইনে নিচ্ছি তোমাদের। তোমাদের যদি ইচ্ছা না থাকে, একান্ত ইচ্ছা না থাকে পড়াশোনা করার অথবা ক্লাস না করার, তাহলে আমরা তো এখানে তোমাদের সাথে আর কিভাবে কন্ট্যাক্ট করবো? ঠিক আছে, তারপরেও আমরা কন্ট্রোল দিতেছি তোমরা ক্লাস টাস করার জন্য। কারণ তোমাদের পরীক্ষাটা পেছাবে না। অনেকে বলতেছে পেছাবে না, পেছানোর সুযোগ নাই। হয়তো বা পেছাইতে পারে 15-20 দিন, কিন্তু 15-20 দিনে তোমাদের কিছুই হবে না। যাই হোক, তোমরা যদি ঠিকমতো ক্লাস না করো তাহলে কিন্তু তোমরা পারবা না। আমি আগেও বলেছি, আমরা সবাই বলতেছি, বারবার বলছি। কারণ ক্লাসগুলো কিন্তু আর রিপিট করা পসিবল না। কলেজ যদি খুলেও ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ, তাহলে কিন্তু এইগুলো রিপিট করা পসিবল না। হয়তো বা আমরা কঠিন বা ইম্পর্টেন্ট টপিকসগুলো যেগুলো, এগুলো একটু রিভাইজ দিতে পারি। কিন্তু যদি হয় না তাহলে তো সমস্যা। যাই হোক, আহ, আমি আজকে তোমাদের ওই অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম, এই তিনটা জিনিসের কথা বলেছিলাম যে এই চ্যাপ্টার থেকে তিনটা জিনিসই আমাদের মেইনলি পরীক্ষায় আসবে। তো এখানে অ্যালগরিদমের নিয়মগুলো আমি দেখে দিয়েছিলাম যে প্রথমে স্টার্ট করতে হয়, তারপরে ইনপুট, তারপরে ক্যালকুলেশন, তারপরে আউটপুট, তারপরে স্টপ, তারপরে এন্ড। ঠিক আছে? প্রত্যেকটা ক্যালকুলেশনে বা ম্যাথমেটিক্সের মধ্যে এইভাবেই প্রোগ্রামিং করতে হবে বা অ্যালগরিদম করতে হবে। প্রথমেই শুরুতেই স্টার্ট, তারপরে ইনপুট যেটা নিতে হয়, অতগুলো ইনপুট নিব আমরা, ভেরিয়েবল। তারপরে ক্যালকুলেশন, এক লাইনে হোক আর দুই লাইনে হোক, এক লাইনে হোক আর দুই লাইনে হোক, এটা আমরা করলাম, একটা স্টেপে হোক আর দুইটা স্টেপে হোক করলাম। তারপরে প্রিন্ট করে আউটপুট। ঠিক আছে? এটা হলো আমাদের শেষ কাজ। তারপরে তো স্টপ আর এন্ড, এটা সব অঙ্কতেই থাকে। তো এই জন্যই এটা আমরা দিয়েছিলাম। এটা অনেক ইজি, আমার মনে হয় এটা অনেক ইজি তোমাদের কাছে লেগেছে। এই জন্যই তোমরা কমেন্ট বা আমাকে জানাও নাই যে তোমাদের কোনো সমস্যা হয়নি। যাই হোক, ফ্লোচার্ট লেখার নিয়ম এই দেখো, ফ্লোচার্ট একটা চিত্র আকারে আমরা প্রদর্শন করেছি। অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম, এই তিনটাই আমাদের, মানে এই অঙ্কের জন্য আমাদের সেমলি মনে রাখতে হবে যে অ্যালগরিদম পারলে যাতে আমরা ফ্লোচার্ট পারতে পারি, এবং ফ্লোচার্ট পারলে যাতে প্রোগ্রামিং পারতে পারি, অথবা প্রোগ্রামিং পারলে অ্যালগরিদম, ফ্লোচার্ট আমরা পারতে পারি। মানে যে তিনটার থেকে যে কোনো একটা পারলে যাতে আমরা তিনটাই পারতে পারি, সেই জন্য আমাদেরকে সেভাবেই কাজ করে যেতে হবে। যাই হোক, তো অ্যালগরিদম লেখার নিয়ম তো আমরা দেখেছি গত ক্লাসে। এখন ফ্লোচার্ট কিভাবে লিখতে হয়। এখন ফ্লোচার্ট থেকে অ্যালগরিদমে যা যা আছে ফ্লোচার্টের মধ্যে সেম জিনিসই আছে। স্টার্ট আছে, ইনপুট আছে, সাম আছে, প্রিন্ট আছে, স্টপ আছে, এন্ড আছে। ঠিক আছে? তো এইখানে এই প্রত্যেকটা অঙ্কতে অ্যালগরিদমে যা আছে ফ্লোচার্টে সেম জিনিসই আছে। মানে অ্যালগরিদম আর ফ্লোচার্ট মোটামুটি সেম, কিন্তু অ্যালগরিদমটা হলো স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে। আর ফ্লোচার্টটা হলো যে ফ্লোচার্টটা হলো কি, এটা একটা চিত্রাকারে প্রদর্শন। তাইলে আমরা বলতে পারি ফ্লোচার্ট ইজ এ পিক্টোরিয়াল অর গ্রাফিক্যাল সলিউশন অফ অ্যালগরিদম। ঠিক আছে? মানে অ্যালগরিদম, ফ্লোচার্ট হলো অ্যালগরিদমের চিত্রাকার প্রদর্শন। ঠিক আছে? তো এই চিত্রাকার প্রদর্শনের জন্য আমাদেরকে মেইন বইয়ের এখানে অনেকগুলা প্রশ্ন, অনেকগুলা চিত্র দেওয়া আছে। ঠিক আছে? অনেকগুলো চিত্র দেওয়া আছে। যেমন চিত্রগুলো যদি আমরা একটু গভীরভাবে একটু পর্যালোচনা করি, তাহলে দেখতে পারবো যে এটা প্রক্রিয়াকরণের জন্য, ডকুমেন্টেশনের জন্য এই চিত্রটা, কুলেট বা সংযুক্তি প্রদানের জন্য, মার্জ একত্রীকরণের জন্য, কানেক্টর হিসেবে, ম্যানুয়াল ইনপুট, পাঞ্চ কার্ড, ম্যাগনেটিক ডিস্ক, এটারে শর্টিং বা সাজানো হিসেবে, কাজ বিভাগ ইনপুট আউটপুটের জন্য ব্যবহার করা হয়। ম্যানুয়াল অপারেশন, ভিজুয়াল প্রদর্শন, অনলাইন মেমোরি, অফলাইন মেমোরি, যোগাযোগ মাধ্যম, বা এখানে আরও আছে। এই তীর চিহ্নগুলো প্রবাহ দিক ব্যবহৃত হয়। ফ্রি অপারেশন, তারপরে আছে ম্যাগনেটিক ডিস্ক, তারপরে আছে সামিং জাংশন, তারপরে আছে অর, মানে অথবা আর কি, তারপরে আছে ডাইরেক্টিভ অ্যাক্সেস মেমোরি, তারপরে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি, তারপরে প্রিপারেশন প্রস্তুতি। এরপরে আরও আছে প্রোগ্রামিং ফ্লোচার্টের মধ্যে একত্র প্রক্রিয়াকরণ, ইনপুট আউটপুট, শুরু শেষ, সিদ্ধান্ত সংযোগ,
লুপ, সাবরুটিন, প্রবাহ দিক, বর্ণনা ইত্যাদি। তো তোমাদেরকে কি করতে হবে, এই যে জিনিসগুলো আমাদের এখানে বর্ণনা করে দিছে বা চিত্র দিয়ে দিছে, এই চিত্রগুলা কোন চিত্র কোন কাজে ব্যবহৃত হয় এইগুলা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, চিত্র সহ এবং চিত্র নাম সহ এটা কি কাজে ব্যবহৃত হয় এটা এখানে বর্ণনা সহ দেওয়া আছে। এইভাবে আমাদেরকে এই চিত্রগুলা সব জানতে হবে। কারণ অঙ্কতে সবগুলো চিত্র, যেমন তোমরা বলতে পারো যে স্যার এখানে তো সব চিত্র লাগে না, দিলে না সব চিত্র দিলাম, এইটাতে লাগে না অন্যটাতে লাগতেই পারে। এই জন্য আমাদেরকে মোটামুটি সব চিত্রই এখান থেকে পড়ে নিতে হবে। তাছাড়া এই যে চিত্রগুলো আছে, হঠাৎ করে একটা বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে দিবে, এটা দিয়ে দিয়ে বলবে যে এটা নিচের কোন কাজে ব্যবহৃত হয়, তাহলে চারটা কাজ দিল, চারটা কাজের মধ্যে এই সঠিক বা সাজানো একটা ছিল, এটাতে তুমি যদি রাইট দাও তাহলে তোমারটা ওকে হয়েছে, আর যদি না দাও তাহলে তো এটা হবে না। ঠিক আছে, তো এই যে এই জন্যই এটা আরো গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে তোমরা মনে রাখবা, পঞ্চম অধ্যায় থেকে মিনিমাম বহু নির্বাচনী প্রশ্ন 5টা আসবে মিনিমাম, ঠিক আছে, 5টা প্রশ্ন আসবে। তো তোমরা যদি এই চ্যাপ্টারটা রিডিং করে ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু তোমরা 5টা বহু নির্বাচনী প্রশ্ন প্রথমেই তোমাদের মাইনাস হয়ে যাচ্ছে, মানে কি, মানে 25টার মধ্যে তোমাদের 5টা মাইনাস। ঠিক আছে, তো এটা আর এই চ্যাপ্টারের অনেক গভীর থেকে প্রশ্ন আসে, তো তোমাদেরকে এই চ্যাপ্টারটা ভালো করে রিডিং পড়তে হবে, এবং আমি যে জিনিস বলে বলে যাবো তোমাদের সব জিনিস বা আগে যেগুলো বলে আসছি সবগুলো জিনিস ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, তো প্রথমে আমি বললাম যে কি প্রজেক্টের জন্য কি করতে হবে, এই চিত্রগুলো আমার লাগবে, এটা বহু নির্বাচনী প্রশ্নেও আসতে পারে, এটা অঙ্কতে তো লাগবে। ঠিক আছে, চিত্র বা প্রজেক্ট তৈরি করতে তো লাগবে। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু মানে একটু শর্টকাটের দিকে যাই, শর্টকাটের দিকে, কারণ তোমরা অনেকে বলতে পারো স্যার আমরা এতগুলো জিনিস এত তাড়াতাড়ি মুখস্থ করবো কিভাবে, তোমরা আস্তে আস্তে মুখস্থ করো, তুমি মুখস্থ করতেই হবে। কিন্তু আমাদের ম্যাথমেটিক্সের জন্য খুব বেশি যেগুলো দরকার, খুব বেশি যেগুলো দরকার সেগুলো আমরা একটু দেখে নিই, এগুলো তোমরা একটু নোট আউট করে নিবে আমি যখন এটা দেখিয়ে দেবো। ঠিক আছে, মোটামুটি এই সাতটা সাতটা যদি আমরা পড়ি তাহলে আমাদের মোটামুটি ম্যাথমেটিক্সের কাজ চলে যাবে। ঠিক আছে, ম্যাথমেটিক্সের কাজ হয়ে যাবে বা আমরা প্রজেক্ট তৈরির কাজটা করে ফেলতে পারবো। কিন্তু বহু নির্বাচনের জন্য আমাদেরকে ওই বড় বইয়ের মধ্যে থেকে আমাদেরকে ওই সবগুলা পড়ে নিতে হবে, অবশ্যই পড়তে হবে, এবং আমি তোমাদেরকে অবশ্যই বলবো এটা পড়ে নিবা, এটা কোনটা চিত্র কোন কাজে ব্যবহৃত হয় এটা অবশ্যই আমাদের লাগবে, মুখস্থ করে নিবা। ঠিক আছে, তাই হোক, এখন এই ম্যাথমেটিক্স বা ফ্লোচার্ট তৈরির জন্য আমাদের যে যে সাতটা চিত্র প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। ঠিক আছে, যেমন প্রথমটা হচ্ছে তীর চিহ্ন, বিভিন্ন দিকে তীর চিহ্ন আমাদের প্রয়োজন পড়তে পারে, তো এটা তীর চিহ্ন আমরা ব্যবহার করব দিক নির্দেশের কাজে, কোন দিকে যাচ্ছি আমরা, একটা চিত্রের কোন দিকে, ডান দিকে গেলে কি হবে, বাম দিকে গেলে কি হবে, বা আমরা কোন দিকে যাচ্ছি সেটা নির্দেশের জন্য আমাদের কি প্রয়োজন, ওই তীর চিহ্নগুলো প্রয়োজন। ঠিক আছে, তারপরে এই চিত্রটা কি, সামান্তরিক। ঠিক আছে, এই চিত্রটা হচ্ছে সামান্তরিক। তো এই সামান্তরিক চিত্রটা কোন কাজে ব্যবহৃত হয়, সামান্তরিক চিত্রটা ব্যবহৃত হয় ইনপুট অথবা আউটপুটের কাজে, যেমন ওই যে আমরা ইনপুট এবি, ইনপুট এবিসি এগুলো নিয়েছিলাম না অ্যালগরিদমে, তো এই লাইনের জন্য আমাদের সামান্তরিকটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তারপরে আছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হলো কি, ক্যালকুলেশন বা প্রক্রিয়াকরণ, যেমন ওই যে আমরা যুগের ক্ষেত্রে সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি লিখছিলাম একটা লাইনে, ওই লাইনটার জন্য ওই লাইনটাই এই আয়তক্ষেত্রের মধ্যে লিখতে হবে, বা গড়ের জন্য আমরা দুইটা ক্যালকুলেশনের লাইন ব্যবহার করেছিলাম, এই দুইটা ক্ষেত্রেই আমাদেরকে কি করতে হবে, আয়তক্ষেত্র ব্যবহার করতে হবে। তারপরে আছে রম্বস। ঠিক আছে, রম্বসটা আমরা একটু অন্যভাবে লিখছি, তবে তোমরা বুঝে নিবে, কারণ রম্বসের চারটা বাহুই সমান, বিপরীত কোণগুলো সমান, তো এটা রম্বস। এই রম্বসটা শর্ত প্রয়োগের কাজে, কোনো শর্তের অঙ্ক, আমরা তো অঙ্ক টঙ্ক এখনো সম্পূর্ণ করিনি, তো আমাদের তো অ্যালগরিদম ফ্লো চার্ট মানে কোনগুলা কিভাবে করতে হয় সবগুলোর জন্য নিয়ম আমাদের আগে থেকেই জেনে রাখতে হবে। তো ওই জন্য রম্বসটাও আমাদের লাগবে, আমরা পরে দেখবো যে রম্বস অন্য কোনো ফ্লো চার্টের মধ্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে বা কেমনে ব্যবহৃত হবে। তো আমাদের মনে রাখতে হবে যে রম্বস কী কাজে ব্যবহৃত হয়, শর্ত প্রয়োগে। যদি শর্ত প্রয়োগের কোনো অঙ্ক আমাদের আসে তাহলে আমরা অবশ্যই এখানে রম্বস ব্যবহার করব। ঠিক আছে, তারপরে আছে ছোট বৃত্ত। এই ছোট বৃত্তটা সংযোগে, যেমন দুইটা রেখা বা দুইটা, যেমন একটা সামান্তরিক হোক আর দুইটা আয়তক্ষেত্র হোক, এই সবগুলো যদি দুইটা সংযুক্ত করতে হয় তাহলে সংযুক্ত করার কাজে আমরা ছোট বৃত্ত ব্যবহার করব। ঠিক আছে, কোনো জায়গাতে সংযোগের অপশন আসলে বা সংযোগের কথা আসলে এখানে আমরা ছোট বৃত্ত ব্যবহার করব। তারপরে আছে ডিম্বাকৃতি বা এখানে কি এগুলোকে কি বলা হয়, ডিম্বাকৃতি, ডিমের মতো আকৃতি। ঠিক আছে, তো এই ডিম্বাকৃতি এটা কোন কাজে ব্যবহৃত হয়, শুরু, থামা, শেষ। ঠিক আছে, শুরু, থামা, শেষ, এখানে আমরা থামাটা লিখি নাই, থামাটা লিখতে হবে। ঠিক আছে, এই থামাটা, শুরু, থামা, শেষ মানে স্টার্ট, শুরু মানে স্টার্ট, স্টার্টের ক্ষেত্রে এই চিত্রটা, থামা মানে স্টপ, স্টপের ক্ষেত্রে এই চিত্রটা, শেষ মানে এন্ড, এই শেষের ক্ষেত্রে এন্ডের ক্ষেত্রেও এই চিত্রটাই ব্যবহার করতে হবে। তারপরে আছে ষড়ভুজ, লুপ গঠনে। লুপ মানে কি, আমরা লুপের অঙ্কগুলো এখানে করব। লুপ মানে কি,
লুপ মানে হলো যে একটা একই কাজ বারবার করাকে লুপ বলা হয়। যেমন আমরা যদি এক্সাম্পল দিই যে আমাদের ফ্যান তো ঘুরে, ঠিক আছে, ফ্যান ঘুরে, ফ্যানের একটা পাখা একই জায়গা থেকে ঘুরে আবার সেম জায়গায় আসলে এটাকে একটা লুপ বলা হয়। আবার যদি ওই সেম জায়গা ঘুরে আবার ওই সেম জায়গায় আসে তাহলে এটাকে বলা হয় 2 নম্বর লুপ। এইভাবে আমরা যদি মনে করো কোনো একটা কাজ করি, একই কাজ বারবার করি, তাহলে প্রত্যেকবার রিপিট করাকে এক একটা লুপ বলা হয়। এই লুপের কাজ বা বারবার রিপিট করে যদি কোনো কাজটাকে করে মানে করতে হয়, তাহলে ওই কাজটাকে বলা হবে ফ্লোচার্ট, সরি ষড়ভুজ, ঠিক আছে, ওই লুপ গঠন, সরি লুপ গঠন বলা হবে। এবং এই লুপ গঠনের জন্য আমরা যে চিত্র ব্যবহার করবো এটাকে ষড়ভুজ বলা হবে, ঠিক আছে। তো ওই 7টা চিত্র তোমরা নোট আউট করে নাও। এটার নাম কি, এটা কোন কাজে ব্যবহৃত হয়, এটার নাম কি, এটা কোন কাজে ব্যবহৃত হয়, এটা কি কাজে ব্যবহৃত হয়, এটার নাম কি, রম্বস এটা কোন কাজে ব্যবহৃত হয়, ছোটবৃত্ত কোন কাজে ব্যবহৃত হয়, ডিম্বাকৃতি কোন কাজে ব্যবহৃত হয়, এবং ষড়ভুজটা কোন কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে, ষড়ভুজ বা বেঞ্জিন আকৃতি এটা কোন কাজে ব্যবহৃত হয়। তো এগুলো আমাদের মাস্ট বি চিত্রে লাগবে। তাহলে আমরা একটু দেখে আসি যে আমাদের চিত্রের মধ্যে এগুলো কিভাবে প্রয়োগ করতে হয়, ঠিক আছে। তো আমরা অ্যালগরিদমটা লিখতে পারলাম, ঠিক আছে। অ্যালগরিদম যদি তোমরা পারো, ফ্লো চার্টে কোনো সমস্যা নেই। স্টার্টের জন্য ডিম্বাকৃতি, ইনপুটের জন্য সামান্তরিক, ক্যালকুলেশনের জন্য আয়তক্ষেত্র, আবার আউটপুটের জন্য আবার সামান্তরিক, প্রিন্ট, তারপরে স্টপ থামা, স্টপ এন্ডের জন্য আবার কি ডিম্বাকৃতি, ঠিক আছে। তো এই দেখো আমাদের ফ্লোচার্টটাও হয়ে গেল, এবং প্রত্যেকটার শেষে তীর চিহ্ন কোন দিকে যাচ্ছে তীর চিহ্ন দিয়ে আমাদের একটা দিক নির্দেশ করে দিলাম, ঠিক আছে। তো অ্যালগরিদম, ফ্লোচার্ট সেম জিনিস, ঠিক আছে। বইয়ের মধ্যে অ্যালগরিদমটা বাংলায় দেওয়া, অ্যালগরিদম বাংলায় দেওয়া থাকলে আমরা অ্যালগরিদম আর ফ্লোচার্টের মধ্যে মিল খুঁজে পাবো না। এই জন্য আমরা কি করছি, ফ্লোচার্টটাকে বা অ্যালগরিদমটাকে ইংরেজিতে নিয়ে আসছি। তো এটার মধ্যেও দেখো 3টি সংখ্যার ঘনত্ব সংখ্যার যোগফল। জাস্ট স্টার্ট হলো, এখানেও স্টার্ট, ইনপুট 3টা সংখ্যা নিয়েছে, এখানেও ইনপুট নিয়েছে, সেম জিনিস, শুধুমাত্র এখানে চিত্রাকারে, চিত্রের মধ্যে, আয়তক্ষেত্রের মধ্যে। ক্যালকুলেশন যোগ করছে এখানে, এখানেও কি করছে, সাম ইজ ইকুয়াল টু a plus b plus c। তারপরে আছে প্রিন্ট মানে সামান্তরিক, সামান্তরিকের মধ্যে আউটপুটের মধ্যে প্রিন্ট দিছি সাম, তারপরে স্টপ, এখানে হচ্ছে কি ডিম্বাকৃতি, এন্ডের মধ্যেও ডিম্বাকৃতি। তো এইভাবে সবগুলো জিনিস সবগুলো এভাবে করতে হবে, অ্যালগরিদমে যা ফ্লোচার্টেও তাই। গড় নির্ণয়ের জন্য দেখো, গড় নির্ণয়ের জন্য এখানে 2টা ক্যালকুলেশন বা প্রক্রিয়াকরণের ধাপ আছে। তো এই জন্য এখানে 2টা কি আছে, এখানে 2টা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে। তো 2টা আয়তক্ষেত্র আছে, তো এখানে 2 না হয় এখানে 3 হবে, ঠিক আছে। একটু ভুল আছে এখানে, প্রিন্টিং মিস্টেক। এখানে সাম 3টা সংখ্যার গড় না, 3টা সংখ্যার গড় হইলে কত দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়। তো এখানে প্রিন্টিং মিস্টেকে 2 দেওয়া আছে, এটাতেও 2 দেওয়া আছে, এই 2টার জায়গায় 2 এর জায়গায় 3 করে দিতে হবে তোমাদের, ঠিক আছে। তো এটা শীটের প্রিন্টিং মিস্টেক হয়েছে, যাদের আমি দিয়েছিলাম শীট তৈরি করার জন্য, ওরা টাইপিং এর সময় মানে ইয়ে করে ফেলছে, 3-এর বদলে 2 দিয়ে ফেলছে। তোমরা এটা 3 করে দিবে, ঠিক আছে। আর বাকি সব কিছু তো সেম, স্টার্ট আছে, ইনপুট আছে, ক্যালকুলেশনের 2টা ধাপ, সব 2টা ধাপই আমার আয়তক্ষেত্র, তারপরে আছে কি সামান্তরিক, তারপরে স্টপ এন্ড, 2টাই ডিম্বাকৃতি, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রফল এটাতেও সেম, স্টার্ট, ইনপুট, ক্যালকুলেশন, আউটপুট, থামা, শেষ, চিত্রাকারে। এখানে অনেক স্টুডেন্ট সমস্যা করে কি সমস্যা করে, সমস্যাটা হলো ওরা চিত্রাকারে প্রদর্শনের জন্য কি করে, অ্যালগরিদমটা ঠিকঠাক মতো লেখে আর শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো একই একই ধরনের বক্স দিয়ে আসে। যেমন স্টার্টেও সেম বক্স, ইনপুটেও সেম বক্স, আউটপুটেও সেম বক্স, ক্যালকুলেশনেও সেম বক্স, থামা, শেষ, এগুলোতে সবগুলোতে সেম বক্স, সেম বক্স, হয়তো আমার সামান্তরিক অথবা আয়তক্ষেত্র অথবা ডিম্বাকৃতির, যার যা ইচ্ছা সব কিছু দিয়ে আসে। এটা হবে না, এটা হলে মার্কআপ হবে না তোমার, ঠিক আছে। তোমাদেরকে কি করতে হবে, স্টার্টের জন্য বা শুরুর জন্য ডিম্বাকৃতি, ইনপুটের জন্য সামান্তরিক, ক্যালকুলেশন একটা লাইন থাকুক আর 2টা লাইন থাকুক, এটার জন্য আয়তক্ষেত্র, 2টা হলে 2টা, একটা হলে একটা, 3টা হলে 3টা, এটা অঙ্কের উপর নির্ভর করে। অ্যালগরিদম লেখার উপর, অ্যালগরিদমের পরেই তো আমরা ফ্লোচার্ট লিখবো। অ্যালগরিদমের মধ্যে যতটা লাইন আমাদের ক্যালকুলেশনে আছে ততগুলো আয়তক্ষেত্র বসে, এইভাবে আয়তক্ষেত্রের ভিতরে আমাদেরকে লিখতে হবে। তারপর আছে প্রিন্ট মানে আউটপুট, প্রিন্টটা কি হবে, সামান্তরিক হবে। তারপর আছে স্টপ মানে থামা, এটাও কি হবে, উপবৃত্ত বা এটাকে কি বলা হয়, ডিম্বাকৃতি, এটাকে উপবৃত্তও বলা হয়, ঠিক আছে। তো আমরা এখানে লিখে আসি, এখানে উপবৃত্ত লেখা হয় নাই, এখানে ডিম্বাকৃতি অথবা এটাকে বলা হবে উপবৃত্ত, উপবৃত্ত, ঠিক আছে। তো উপবৃত্ত, এই উপবৃত্ত
বৃত্ত অথবা কি ডিম্বাকৃতি, এটা কি বলা হয়? এটা শুরু থামা শেষের মধ্যে বিপরীত হয়। তো এইভাবে আমরা মোটামুটি সব দেখো, আমরা যতটুকু অ্যালগরিদমের মধ্যে যতটুকু নিয়ম দেখেছিলাম, কতটুকু পর্যন্ত দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে মনে হয় 10 বা 11 পর্যন্ত দেখেছিলাম, ফারেনহাইট তাপমাত্রা পর্যন্ত। ঠিক আছে, এই তাপমাত্রা পর্যন্ত দেখেছিলাম অ্যালগরিদম। আর আজকে এটা পর্যন্ত আমি বললাম যে ফ্লোচার্ট। এবং দেখো এখানে তাপমাত্রার পরিবর্তনের সূত্রটা কি? তাপমাত্রা পরিবর্তনের সূত্রটা যদি আমরা একটু লিখি, যেমন এখানে, আচ্ছা লিখি, তাপমাত্রা পরিবর্তনের সূত্রটা কি? আমরা যারা বিজ্ঞান বিভাগে আছে তারা তো জানি, যারা বিজ্ঞান বিভাগে নাই তাদের জন্য আমি লিখতেছি। C/5 is equal to F minus 32/9। এখানে সিটা হলো ডিগ্রি সেলসিয়াস, সেন্টিগ্রেড তাপমাত্রা। ঠিক আছে, আর ফারেনহাইট এফটা হলো ফারেনহাইট তাপমাত্রা। এখানে বলা আছে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায়, মানে কি ফারেনহাইট তাপমাত্রা দেয়া থাকবে, আমাদেরকে কি বের করতে হবে? সেন্টিগ্রেড তাপমাত্রা বের করতে হবে। দেখো সূত্রের মধ্যে আমাদের সিটা বাম দিকে আর ফারেনহাইটটা ভিতরে, কারণ আমি ইনপুট নিচ্ছি কি ফারেনহাইট। এই ফারেনহাইটের এফ এর মানটা এখানে বসিয়ে দিলেই F - 32 হবে, তারপরে 5 দ্বারা গুণ হবে বাই 9 হবে। তাহলেই আমাদের সেন্টিগ্রেড তাপমাত্রা যেটা চেয়েছে আমাদের কাছে ওইটাই বের হয়ে যাবে। তো তোমাদের মনে করতে তোমরা এটা কিভাবে বের করবো, কেমনে আমি এটা বের করতে পারি? তো এখান থেকে ক্যালকুলেশন করে বের করা যায়। আমাদের কি বাম সাইডে কোনটা রাখতে হবে? সি রাখতে হবে। তাহলে আমি সি রাখলে 5টা তো উপরে উঠে যাবে। এখানে 5টা সি এর কোন জায়গায় আছে? নিচে আছে। যদি আমরা 5টাকে সমানের ওইদিকে নিয়ে যাই তাহলে এটা উপরে উঠে যাবে। এটা তো আমরা করেছি, অবশ্যই করেছি। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করতে হবে একটু দেখে নিই আমরা। C is equals to F minus 32 ব্র্যাকেট দিলাম 32 into 5 আর 9 তো নিচে আছে। ঠিক আছে, আবার ব্র্যাকেট দিলেও দিতে পারো তোমরা, ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নেই। আবার ব্র্যাকেট দিলে এখানে আরেকটা ব্র্যাকেট দিতে হবে বাই। ঠিক আছে, তো এটাই এখানে করছি। এবার আগেরটাতে যদি আমরা একটু দেখি, 9 এর মধ্যে 10 এর মধ্যে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফার্মেট, তাহলে এখানে দেওয়া আছে সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া আছে, সিটা ভিতরে থাকতে হবে আর একটা বাইরে। তাহলে এটা ক্যালকুলেশনটা কেমনে হবে? C/5 ছিল আগে, C/5 is equal to F minus 32/9। ঠিক আছে, তো এখানে কি করতে হবে? এফটা বাইরে রাখতে হবে আর সিটা ভিতরে ঢুকাইতে হবে, মানে আমাদের এফ বাইর করতে হবে। প্রশ্নে বলা আছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে, প্রশ্নে বলা আছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে। ঠিক আছে, তার সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া আছে, এর মানে সিটা দেওয়া আছে। যেমন ইনপুট আমি সি নিচ্ছি, ঠিক আছে। তো ওই জন্য আমাদের সিটা ভিতরে রাখতে হবে, এফটা বাইরে রাখতে হবে। এটা মাথায় রেখে কি করতে হবে আমাদেরকে? এখানে সেই এফটাকে খালি করতে হবে, মানে 9টা আছে, প্রথমে 9টারে আমি এদিকে নিয়ে আসি। এদিকে নিয়ে আসলে কি হবে? এটা নিচে আছে, উপরে সির সাথে গুণ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? সি ইন্টু সি ইন্টু, ইন্টুটা এইভাবে দিতে হবে অ্যাস্টেরিক চিহ্ন দিয়ে, গুণ চিহ্ন দেওয়া যাবে না। 9/5
ঠিক আছে, বাই 5। তারপরে এখানে কি, আচ্ছা তাহলে এখানে কি আছে, f মাইনাস 32 আছে শুধুমাত্র, f f মাইনাস 32, ঠিক আছে। তো এখন f মাইনাস 32 দিলাম, এখন তাহলে কি করতে হবে, f এর এদিকে নিয়ে আসতে হবে, তাইলে সমান, ঠিক আছে, implies that, এখন আমি একটু এক্সচেঞ্জ করে নিই, f মাইনাস 32টা আমি বাম পাশে নিয়ে আসি, f মাইনাস 32 is equal to c into 9 by, ঠিক আছে। তো এটা হয়ে গেল, এখন কি করতে হবে, 32 ডিভিসিডি নিয়ে 32, এখানে f এর সাথে কি আছে, মাইনাস আছে, ওই সাথে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হলে কি করতে হবে, f is equal to, তো শেষ, f is equal to, আগেরটা সেম, c into 9 by 5 plus 32। ঠিক আছে, তো এইটাই আমাদের এখানে সূত্র বলতে হচ্ছে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তো এটা আমার মনে হয় তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। আমরা সেন্টিগ্রেড তাপমাত্রা যদি ইনপুট দেওয়া থাকে, সেন্টিগ্রেডটা সেটা ভিতরে হবে। আর যদি সরি, আর যদি ফারেনহাইট তাপমাত্রাটা দেওয়া থাকে ইনপুট, তাহলে কি করতে হবে, ফারেনহাইট তাপমাত্রাটা বাইরে, ফারেনহাইট তাপমাত্রাটা ভিতরে, এফটা ভিতরে রাখতে হবে। ঠিক আছে, তো এটা প্রশ্নের উপর ডিপেন্ড করে কোনটা কিভাবে হবে না। তো তোমাদেরকে আমি মনে করি তোমরা এটা বুঝতে পেরেছো, বা অ্যালগরিদম এবং ফ্লো চার্ট লেখার নিয়মটা তোমরা এটলিস্ট বুঝতে পেরেছো। আমরা আগামী ক্লাসে, ঠিক আছে, তো তোমরা কোনো কিছু না বুঝলে আমাকে পার্সোনালি নক করে জানাবা যে কি বুঝে নাই বা কেমনি বুঝে নাই বা কি হয়েছে এখন পর্যন্ত। এখন পর্যন্ত আমরা দুইটা জিনিসই মাত্র পড়ছি, অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। ঠিক আছে, যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।